জামাতে ইসলাম আজকে আবার দেখলাম বলল যে আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই। জামাতের নায়েবে আমি তাহের ভাই এটা খুব সম্ভব বলছে। গতকালকে জামাতের আমির বলেছিল যেন তেন নির্বাচন আমরা যাব না। এখন যেন তেন নির্বাচনে যাওয়ার ইতিহাস কিন্তু জামাতের আছে। প্রথম উদাহরণ হলো 1986 সালে এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, যখন সব রাজনৈতিক দল বলল যে এরশাদের বিরুদ্ধে আমরা নির্বাচন করব না, তখন হাসিনার এক ইশারায় আপনার জামাত কিন্তু এরশাদের সাথে সেই যেন তেন নির্বাচনে অংশগ্রহণ করলো। এবং যদি আপনি আরও গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে 96-এ যখন আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পরের যে নির্বাচনটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেই নির্বাচন নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করলে সেটাও একটা যেন তেন নির্বাচন হিসাবে ব্যবস্থা করা যায়। অর্থাৎ জামাতের যেন তেন নির্বাচনে যাওয়ার ইতিহাস রয়েছে। আর জামাতের আমি দেখলাম যে কখন কি যে বলেন, ইংল্যান্ডের আবহাওয়ার যেমন আমরা পূর্বাভাস বুঝতে পারি না, কখন রোদ হবে কখন বৃষ্টি হবে, জামাতে এরকম একটা পরিবর্তন, ইংল্যান্ডের আবহাওয়ার মতো তাদের মনেরও একটা পরিবর্তন হয়। কখনো বলে ফেব্রুয়ারি মাসে, কখনো বলে জানুয়ারি মাসে, কখনো বলে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে হবে, কখনো বলে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। আজকে দেখলাম যে জামাতের নায়েবে আমির বলছে যে আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব। আবার দেখেন তারা প্রথম দল যারা 5ই আগস্টের পরে 300 আসনে নমিনেশন দিয়ে বসে আছে। অর্থাৎ জামাতের এই যে আপনার মন পরিবর্তনের যে সিনড্রোম তাদের মধ্যে মনে মধ্যে দেখি, এইটা অত ইম্পর্টেন্ট কথা না। আরেকটি কথা আমি একটু বলি, পিআর পদ্ধতিতে মাসুদ ভাই কতগুলো ব্যারিটস এবং ডিমেরিটসের কথা বললো। আমি একটা ইম্পর্টেন্ট ডিমেরিটসের কথা বলতে চাচ্ছি যে সেফর যে মাসুদ ভাইয়ের দল 10টা সিট পেল, তাই না? মাসুদ ভাইয়ের কিন্তু, আমি মাসুদ ভাইকে প্রতীক হিসাবে বলছি, একটা সেই দলের কিন্তু সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনার ন্যাশন ওয়াইড রাজনৈতিক দলও নেই, তার সেরকম কর্মীও নেই। তাহলে সে ওই 10টা সিট কি করবে? 10টা সিট সেটা বিক্রি করবে। তার তো এরকম নেতা দেওয়ার মতো লোক নেই তো তার। এবং যদি সে দেওয়ার মতো লোক থাকেও, তাহলে আপনি মাসুদ ভাইকে কী পরিমাণ একটা একনায়কতন্ত্র বানাচ্ছেন যে জনগণের কাছে জবাবদিহি না করে সমস্ত ক্ষমতাটা আপনি রাজনৈতিক নেতৃবৃন্দের টেবিলে নিয়ে আসলেন, যে টেবিলে বসে সিদ্ধান্ত হবে আমার কোন 10 জন লোক নমিনেশন পাবে, সেই লোকগুলোর জনগণের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে কি নেই, সেই জনগণের সাথে সম্পৃক্ততা আছে কিনা, তিনি পার্লামেন্টারি পলিটিক্সটা জানে কিনা, অথবা জনগণ তাকে চেনে কিনা। ইচ্ছা মতো আমার দল যদি আজকে 200টা নিয়ম অনুযায়ী পায় সিট আপনার পিআর পদ্ধতিতে, কোন 200 জনকে দিবে, সে 200 জনের পুরো ক্ষমতাটা আপনি আমার দলের চেয়ারম্যানের কাছে দিয়ে দিলেন না? তো এখানে কি গণতন্ত্র হরণ করলেন আপনি? আপনি তো অ্যাকচুয়ালি পিআর পদ্ধতিতে একটা বড় ডিমেরিটস আমার কাছে, যে তো গণতন্ত্রকে হরণ করা হলো। যে আমাদের চেয়ারম্যান বা পার্টির যে কোনো সিনিয়র নেতা তিনি এইটা তার মতো করে ডিস্ট্রিবিউট করবে, আর ছোটো ছোটো দলতে ডাইরেক্ট বিক্রি করে দেবে এগুলা পয়সা। তার মানে আপনি কি করলেন? গণতন্ত্রকে হত্যা করে একটা একনায়কতন্ত্র ব্যবস্থা চালু করলেন। আর একটা ডিমেরিটসের কথা মাসুদ ভাই বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে। উনি বলছেন যে হয়তো বা কিছু একটা সিস্টেম করে বের হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম যদি 7 জন স্বতন্ত্র প্রার্থী পাশ করে এবং তারা যদি ওই পিআর পদ্ধতিতে 2টা সিট পায়, 7 জনের মধ্যে 2 জন আপনি চুজ করবেন কিভাবে? এই সমাধান কিভাবে দিবেন? সুতরাং এই যে মাসুদ ভাই যেটা বলছে যে এই সমস্ত ন্যারেটিভ এখন তুলে নির্বাচনকে দীর্ঘায়িত করা, এবং দীর্ঘায়িত করলে তারা চিন্তা করছে যে আমরা যেহেতু ন্যাশন ওয়াইড দল না, আমরা দলটা গুছিয়ে উঠতে পারবো বা আরও শক্তি সঞ্চয় করব। অর্থাৎ গণতন্ত্রকে আপনি বন্দি রেখে আপনি আপনার দল গোছানো, শক্তি গোছানোর জন্য একটা সময় নিচ্ছেন। এটা কখনো জাতি কখনো মেনে নেবে না।